প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। লেটস লার্ন মার্কেটিং এই স্লোগান নিয়ে তোমরা মার্কেটিং শিখছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য যেটা, এই প্রথম পত্রের নবম অধ্যায়ের ব্যবসায়ের অবস্থান, এই অধ্যায়ের পঞ্চম লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে 5টি লেকচারে আমরা বিভক্ত করেছিলাম। ইতিপূর্বে আমরা 4টি লেকচার সম্পূর্ণ করেছি। আজ এই অধ্যায়ের পঞ্চম বা শেষ লেকচার হিসাবে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের যে আজকের আলোচ্য বিষয় সেখানে আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারের যে আলোচ্য বিষয়গুলো আছে সেটা হচ্ছে অবস্থান, সিদ্ধান্তের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কী কী আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে ব্যবসায় অবস্থানের সমস্যা, এই যে আমরা অবস্থান নির্ণয় করতেছি এগুলোর কি কি সমস্যা আছে সেগুলো আমরা দেখব। এরপরে কেন্দ্রীকরণের ধারণা এবং বিকেন্দ্রীকরণের ধারণা, যেটা আমরা এই লেকচারে আমরা আলোচনা করব। তো চলো আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবস্থান সিদ্ধান্তের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কী কী। প্রিয় শিক্ষার্থী, অবস্থান সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমাদের সর্বোত্তম অবস্থান নির্বাচনের প্রচেষ্টা করা হয়। অর্থাৎ এই যে একটা ব্যবসায় কোথায় প্রতিষ্ঠিত হবে, কোন এলাকায় আমরা এই ব্যবসাটা করব, সেই অবস্থান নির্বাচনের মেইন উদ্দেশ্যই হচ্ছে যে সর্বোত্তম অবস্থান নির্বাচন করা, অর্থাৎ সবচেয়ে ভালো জায়গাটা নির্বাচন করা। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা অনেক সহজ হয়ে থাকে। নিচে অবস্থান সিদ্ধান্তের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো আমরা আলোচনা করি। চলো। প্রিয় শিক্ষার্থী, একটা ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান সিদ্ধান্তের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো হচ্ছে 8টি। এখানে আমরা আলোচনা করব 8টি পয়েন্ট। প্রথমে হচ্ছে বিকল্প অবস্থান অনুসন্ধান করা, অবস্থান যাচাই করা, সর্বোত্তম অবস্থান চিহ্নিত করা, প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন করা, ব্যয় কমানো, সহজতর পণ্য বিপণন, প্রতিযোগিতা মোকাবেলা করা, সম্প্রসারণের সুযোগ। এখানে যে 8টি পয়েন্টের কথা বলা আছে এগুলো হচ্ছে ব্যবসার অবস্থান সিদ্ধান্তের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো। প্রথমেই দেখো, বিকল্প অবস্থান অনুসন্ধান করা। প্রিয় শিক্ষার্থী, কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার আগে আমাদের অনেকগুলো বিকল্প ভাবতে হয়। সেই বিকল্পগুলোর মধ্যে যে সর্বোত্তম বিকল্প আমরা সেটাকেই চিহ্নিত করে থাকি। কিন্তু বাকি বিকল্পগুলো যদি আমাদের নির্ধারণ করা থাকে তাহলে পরবর্তীতে কখনো যদি প্রথম বিকল্প ফেইল করে সেক্ষেত্রে ওই বিকল্পগুলো থেকে বেছে নেওয়া যায়। এই জন্য এটাও একটা উদ্দেশ্য থাকে যে আমরা কোনো কারণে এখানে যদি না থাকি তাহলে যেন আমরা ওখানে যেতে পারি। বিষয়গুলো হচ্ছে এরকম। এরপরে অবস্থান যাচাই করা। প্রিয় শিক্ষার্থী, ব্যবসার অবস্থান যাচাই করাটাও যে আসলে এখানে কতটুকু ভালো কতটুকু মন্দ বা এখানে আসলে কীরকম হবে, অনেক সময় এক্ষেত্রে যাচাই করার ক্ষেত্রেও অবস্থান সিদ্ধান্ত বা লক্ষ্য নির্ধারণ করা হয়ে থাকে। সর্বোত্তম অবস্থান চিহ্নিত করা। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটু আগে বলেছি যে অনেকগুলো বিকল্প স্থান নির্বাচন করা হয় ব্যবসায় প্রতিষ্ঠান চিহ্নিত করার আগে। তার মধ্যে সবচেয়ে যেটা ভালো সেটাকে চিহ্নিত করাই হলো মেইন উদ্দেশ্য এই ব্যবসার অবস্থান নির্ধারণ করার। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন করা সম্ভব হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, ব্যয় কমানো। 5 নম্বর হচ্ছে ব্যয় কমানো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি ভালো একটি ব্যবসার অবস্থান নির্ধারণ করতে পারো তাহলে সেই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের উৎপাদন খরচ কম হয়ে থাকে এবং মুনাফা বেশি হয়ে থাকে। তাহলে উৎপাদন খরচ যদি কম হয় এবং মুনাফা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যয় সাধারণত কম হয়ে থাকে। এরপরে দেখো, সহজতর পণ্য বিপণন। প্রিয় শিক্ষার্থী, পণ্য মেইনলি উৎপাদন করা হয় বিপণন করার জন্য। পণ্য উৎপাদন করা অনেক সহজ বিষয়। কোনো এক ব্যবসায়ীর কোটি কোটি টাকা আছে, সে চাইলেই কিন্তু পণ্য উৎপাদন করতে পারবে, কিন্তু চাইলেই যে পণ্যটা বিপণন করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। বিপণন একটি জটিল এবং সৃজনশীল প্রক্রিয়া। এখানে অনেকগুলো প্রসেস অবলম্বন করতে হয়, যার কারণে যদি ব্যবসার অবস্থান অনেক ভালো হয়ে থাকে তাহলে বিপণন কার্যক্রম অনেক সহজ হয়ে থাকে। তাহলে বিপণন কার্যক্রমকে সহজতর করাও একটা মেইন উদ্দেশ্য এই অবস্থান নির্ণয়ের। এরপরে যেটা আছে প্রতিযোগিতা মোকাবিলা করা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের অনেকগুলো প্রতিযোগী থাকতে পারে। প্রতিযোগী হচ্ছে, ধরো তুমি চকলেট উৎপাদন করো, তাহলে অন্য যারা এই চকলেট উৎপাদন করে অন্য কোম্পানি
তোমার কোম্পানির নাম ধরো XYZ, তুমি চকলেট উৎপাদন করো, তাহলে এই চকলেট অন্য অন্য যারা উৎপাদন করে তারা হচ্ছে তোমার প্রতিযোগী। তাহলে এই প্রতিযোগিতায় মোকাবেলা করার জন্য তোমার কী করতে হয়, সুন্দর এবং ভালো একটি ব্যবসার অবস্থান থাকাটা জরুরি। এরপরে সম্প্রসারণের সুযোগের কথা, যেটা আমরা ইতিপূর্বে বিভিন্ন লেকচারে আলোচনা করেছি, অর্থাৎ ব্যবসার অবস্থানটা এরকম হওয়া উচিত পরবর্তীতে যদি কোনো কারণে সম্প্রসারণ করার প্রয়োজন হয় সেটা যেন সহজেই করা যায়। তাহলে এই হচ্ছে ব্যবসায় অবস্থানের সিদ্ধান্ত বা উদ্দেশ্যগুলো। চলো এরপরে আমরা পরবর্তী যে বিষয়টি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ ব্যবসায় অবস্থানের সমস্যা। ব্যবসার জন্য সঠিক স্থান নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ সঠিক অবস্থান ব্যবসা পরিচালনার কাজ অনেক সহজ করে দেয়। অন্যদিকে এটি প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনেও সহায়ক হয়, কিন্তু কোনো নির্দিষ্ট স্থানে কিছু জটিলতা দেখা যায়, আর এগুলোই হলো ব্যবসায়ের অবস্থানের সমস্যা। চলো আমরা সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ের অবস্থানের সমস্যাগুলোর প্রথমত যেটা আছে সেটা হচ্ছে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। যদি অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় সফলতা অর্জন করা যায় না। তাই এই বিষয়গুলো অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে। এরপরে কাঁচামালের অপর্যাপ্ততা। কাঁচামাল যেখানে অপর্যাপ্ত থাকে সেখানে প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করা অনেক জটিল প্রসেস হয়ে পড়ে। কারণ হচ্ছে উৎপাদন যদি স্বাভাবিক গতিতে না চলে সেই ক্ষেত্রে উৎপাদনের ব্যাঘাত ঘটায় এবং বিক্রয়ের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করে। এরপরে দেখো শ্রমিকের অপ্রতুল্যতা। শ্রমিকের অপ্রতুল্যতা দেখা দিলে ব্যবসার অবস্থানের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এরপরে হচ্ছে বাজারের দূরত্ব, অর্থাৎ বাজার যদি অনেক দূরে অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে পণ্য বিপণন করা অনেক কঠিন হয়ে পড়ে। সম্প্রসারণের বাধা, অর্থাৎ সম্প্রসারণের বাধা যেন না হয়, অর্থাৎ চাইলেই যেন প্রতিষ্ঠান সম্প্রসারণ করা যায়, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপরে প্রতিকূল পরিবেশ, অর্থাৎ পরিবেশ যেন অনুকূল থাকে সেই বিষয়টা চিন্তা করতে হবে। প্রতিকূল পরিবেশ মানে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সমস্যা। অপর্যাপ্ত শক্তি সম্পদ। শক্তি সম্পদ সম্পর্কে তোমাদেরকে বলেছি, পানি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, এগুলোকে বলা হয় শক্তি সম্পদ। এগুলো যদি অপর্যাপ্ত থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবসার অবস্থানের ক্ষেত্রে একটি সমস্যা সৃষ্টি হয়। অপর্যাপ্ত আর্থিক সুবিধা। এরপরে দেখো শ্রমিক অসন্তোষ। শ্রমিকরা যেন কখনোই অসন্তোষ না হয় সেই বিষয়গুলো মাথায় রাখতে হয়। যদি অসন্তোষ থাকে তার মানে তোমার ব্যবসার অবস্থানের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়। সরকারি বাধা বিধি নিষেধ যেগুলো আছে সেগুলো ওভারকাম করতে হবে। সেগুলো অনেক সময় ব্যবসার ক্ষেত্রে কি করে, সমস্যা সৃষ্টি করে, ব্যবসার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা ব্যবসার অবস্থানের ক্ষেত্রে একটি ভূমিকা পালন করে। এই জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা যেন না থাকে এরকম পরিবেশে আমাদের ব্যবসার অবস্থান সৃষ্টি করা উচিত। প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায়ের অবস্থানের সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা এই পয়েন্টটি খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। সেটা হচ্ছে কেন্দ্রীকরণের ধারণা, সেন্ট্রালাইজেশন। তোমরা এই কথাটা অনেকেই শুনেছ, সেন্ট্রালাইজেশন মানে কি। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত। প্রিয় শিক্ষার্থী, শিল্প কারখানার সঠিক অবস্থানের উপর ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভর করে। এটা আমরা বিভিন্ন লেকচারে বলেছি। এজন্য কখনো কেন্দ্রীকরণ আবার কখনো বা বিকেন্দ্রীকরণ করা হয়ে থাকে। কি বলতো, ব্যবসা প্রতিষ্ঠান আবার কখনো কেন্দ্রীকরণ আবার কখনো বিকেন্দ্রীকরণ দুইটাই হয়ে থাকে। বিপণনের ভাষায়, তাহলে বিপণনের ভাষায় কেন্দ্রীকরণ কি আমরা সেটা আলোচনা করি। বিপণনের ভাষায় কেন্দ্রীকরণ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠা। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট এলাকাতেই তোমার কি হবে, ওই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে। এগুলো হচ্ছে তোমার ব্যবসায় কেন্দ্রীকরণ। অর্থাৎ একই ধরনের ব্যবসা একই এলাকায় মানে কেন্দ্রীয়ভাবে স্থাপিত হয়ে থাকে। সেক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট শিল্প আরও বিশেষ স্থানে কেন্দ্রীকরণ হতে পারে।
কেন্দ্রীভূত হতে পারে। আবার ভিন্ন ভিন্ন প্রকৃতির ব্যবসা বা শিল্প কোনো একটি নির্দিষ্ট স্থানকে গড়ে তুলতে পারে। তবে সমজাতীয় অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান একই জায়গায় অবস্থান করে, এটাই হচ্ছে কেন্দ্রীকরণের মেইন থিম। তাহলে আমরা মেইন থিম নিয়ে আলোচনা করলাম, কেন্দ্রীকরণের ধারণা। দেখো এখানে আরও কিছু বিষয় আছে। কেন্দ্রীকরণের মাধ্যমে সমজাতীয় শিল্প প্রতিষ্ঠানগুলো একই স্থানে গড়ে ওঠে। তোমাদেরকে একটু আগে যেটা বলেছিলাম যে সমজাতীয় যে শিল্পগুলো আছে সেগুলো একই স্থানে গড়ে ওঠে, অর্থাৎ সমজাতীয় যে শিল্পগুলো আছে যেমন সকল চামড়া এক জায়গায়, তার মানে চামড়া শিল্প, যেমন ট্যানারি বা সাভারে যে চামড়া শিল্পগুলো আছে, সকল চামড়া শিল্প এক জায়গায় গড়ে উঠেছে। এগুলো হচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলো একই স্থানে গড়ে ওঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে তার মানে হচ্ছে কেন্দ্রীয়করণের মাধ্যমে সমজাতীয় শিল্প প্রতিষ্ঠানগুলো একই স্থানে গড়ে উঠে থাকে। অর্থাৎ চামড়া শিল্পের কথা, সকল চামড়া কারখানাগুলো একই জায়গায় স্থাপিত হয়ে থাকে, তার মানে এটাকে বলা হয় চামড়া শিল্প। তাহলে এগুলো কেন্দ্রীভূত, অর্থাৎ একই জায়গায় অবস্থান করতেছে। এর ফলে সরকারের শিল্পনীতি সহজে কার্যকর করা যায়। আবার এটি শিল্পের সাথে সম্পৃক্ত প্রশাসনিক কাজগুলো যে আছে সেগুলো সম্পূর্ণ করতে সহায়ক হয়ে থাকে। কিন্তু এই অবস্থার জায়গায় স্বল্পতা থাকে, অনেক সময় কি থাকে, এখানে স্বল্পতা দেখা দেয়। কোনো পণ্যের বাজার একটি নির্দিষ্ট স্থানে গড়ে ওঠাই হলো কেন্দ্রীকরণের প্রকৃষ্ট উদাহরণ। তাহলে আবার বলি যে কোনো পণ্যের বাজার একটি নির্দিষ্ট স্থানে গড়ে ওঠাই হলো কেন্দ্রীকরণের প্রকৃষ্ট উদাহরণ। যেমন আমরা যদি বলি শাহবাগের মোড়ে ফুলের বাজার গড়ে উঠেছে, তার মানে ঢাকা শহরের যত ফুল পাইকারি বাজার সেটা শাহবাগের মোড়ে অবস্থিত, তার মানে এটা একটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় এবং এটা কেন্দ্রীভূত, অর্থাৎ ফুলের মার্কেট, ফুল শিল্পটা হচ্ছে কেন্দ্রীভূত কোথায়, শাহবাগে। প্রিয় শিক্ষার্থী, শ্রমিক কর্মীদের আবাসন সংকট দেখা দেয় এই কেন্দ্রীভূতকরণের কারণে। অনেক সময় কি করা হয় বলতো, অনেক লোক যেহেতু একই জায়গায় থাকে, তার মানে আবাসন সংকট দেখা দিতে পারে, কারণ যে হারে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে সে হারে শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করা যায় না। সুতরাং অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান একই স্থানে গড়ে ওঠাই হলো কেন্দ্রীকরণ। যেমন পাট শিল্প নারায়ণগঞ্জে কেন্দ্র করে গড়ে উঠেছে। আবার মতিঝিলে যে ব্যবস্থায় সমজাতীয় শিল্প এলাকাকে কেন্দ্র করে অনেক অফিস ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, প্রতিষ্ঠানগুলো একই স্থানে গড়ে ওঠে। আশা করি তোমরা সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণের যে ধারণা সেটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে কেন্দ্রীকরণ যে ধারণা সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা আলোচনা করব ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে কেন্দ্রীকরণ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্রীকরণ হচ্ছে কোনো প্রতিষ্ঠানের যে কোনো সিদ্ধান্ত কেন্দ্র বা ব্যবস্থাপনার শীর্ষ পর্যায় থেকে নেওয়াকে বলা হয়। অর্থাৎ একজন ব্যক্তি মাত্র সিদ্ধান্ত দিবে, তার মানে সকল সিদ্ধান্ত এক জায়গায় কেন্দ্রীভূত থাকে, এটাকে বলা হয় কেন্দ্রীকরণ। ব্যবস্থাপনা পরিষদ বা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত নিচে স্তরে যারা থাকে তারা সেটা বাস্তবায়ন করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ, এটা ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে। আর মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে কেন্দ্রীকরণ মানে হচ্ছে যে অনেক সমজাতীয় ব্যবসা, অনেকগুলো সমজাতীয় প্রতিষ্ঠান একই এলাকায়, একই জায়গায় এবং একই শহরে অবস্থান করে, এগুলোকে বলা হয় সেন্ট্রালাইজেশন। আশা করি তোমরা কেন্দ্রীকরণ কি সেটা বুঝতে পেরেছ। এবার আমরা বিকেন্দ্রীকরণের ধারণা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার মানে কেন্দ্রীকরণ সম্পর্কে ইতিপূর্বে তোমাদেরকে যা বলেছি মোটামুটি তার বিপরীত অবস্থানই হচ্ছে বিকেন্দ্রীকরণের অবস্থা। বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে কি হয় দেখো, এখানে দেশের বিভিন্ন এলাকার শিল্প কারখানা গড়ে, অর্থাৎ বিভিন্ন শিল্প বিভিন্ন এলাকায় গড়ে ওঠে। বিপণনের ভাষায় বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় শিল্প প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন স্থানে গড়ে ওঠে। এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কোনো স্থানে কেন্দ্রীভূত না হয়ে দেশের বিভিন্ন স্থানে এটা হয়ে থাকে। এতে স্থানীয় চাহিদা পূরণের দিকে মনোযোগ দেওয়া যায়। যেমন ধরো পাট শিল্প শুধু নারায়ণগঞ্জ না থেকে নারায়ণগঞ্জ, ঢাকা, সিলেট এরকম বিভিন্ন শহরে যদি পাট শিল্প গড়ে তোলে, তাহলে পাটজাত দ্রব্য দিয়ে যে
পাট দিয়ে যে সমস্ত দ্রব্য উৎপাদন করা হয় সারা বাংলাদেশে এটা সহজেই ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়। এখানে বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে বা ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে এই বিষয়টাকে বোঝানো হয়েছে। আবার এক্ষেত্রে কি হয় দেখো, স্থানীয় যারা আছে তাদের কি হয় বলতো, কর্মসংস্থানের অর্থাৎ বিভিন্ন এলাকার মানুষের কর্মসংস্থান হয় এই ডিসেন্ট্রালাইজেশন হলে। যেমন বেকারি, ইট ভাটা প্রভৃতি শিল্প প্রতিষ্ঠান স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে গড়ে ওঠে। আর এই প্রক্রিয়াই হচ্ছে বিকেন্দ্রীকরণ। তার মানে তোমরা বুঝতে পেরেছো আশা করি। অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠান একই জায়গায় না থেকে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে থাকে, এগুলোকে বলা হয় বিকেন্দ্রীকরণ। আর কেন্দ্রীকরণ মানে হচ্ছে যে কোনো সমজাতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো একই এলাকায় বা একই শহরে অবস্থান করে, সারা বাংলাদেশে আর কোথাও নাই, শুধু এখানেই পাওয়া যায়। এটাকে বলা হয় সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ। আর বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে একই জায়গায় না থেকে, একই শহরে না থেকে বাংলাদেশের সকল শহরে কম বেশি এই ধরনের শিল্প প্রতিষ্ঠান অবস্থান করে, এগুলোকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা যদি ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে বিকেন্দ্রীকরণ সম্পর্কে আরও একটু আলোচনা করি, সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় কোনো শিল্প প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু উচ্চ স্তরে সীমাবদ্ধ না, এটা নিম্ন স্তর থেকে শুরু করে সকল স্তরেই সিদ্ধান্ত নিতে পারে, যার যার ইউনিটের সিদ্ধান্ত শেষে নিয়ে থাকে। আর এটি কর্মীদের উৎসাহ দেওয়ার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো যায়। অর্থাৎ শুধু ঢাকায় যে অফিস আছে তারা সিদ্ধান্ত দিবে না, স্থানীয় যে অফিসগুলো আছে তারাও সিদ্ধান্ত নিয়ে এই কাজটা সম্পাদন করতে পারবে। অর্থাৎ সিদ্ধান্তটা এক জায়গায় না থেকে বিভিন্ন অঞ্চলভিত্তিক সিদ্ধান্ত নিয়ে থাকে, এগুলোকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন। কিসের ভাষায় বলো তো? ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে এরকম। আশা করি তোমরা আজকের লেকচারটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, নবম অধ্যায়, প্রথম পত্রের নবম অধ্যায়ের পঞ্চম লেকচার এখানেই শেষ, এবং এই অধ্যায়টা আমরা এই লেকচারের মাধ্যমে শেষ করলাম। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ সমাধান হবে যদি কোথাও সমস্যা থেকে থাকে।